এবং আমরা আশঙ্কা করছি সামনের দিনগুলো খুব বাম্পি রাইড হবে, দেশে আন্দোলন হতে পারে, সংঘাত হতে পারে, যদি পলিটিক্যাল রেজলিউশন না হয়। এখন পলিটিক্যাল রেজলিউশন করতে হবে, সেটা সরকারকে নিজের স্বার্থেই করতে হবে, এবং সেটাতে না করলে দেশে পলিটিক্যাল ভারসাম্য থাকবে না, অর্থনৈতিক ভারসাম্য থাকবে না। আওয়ামী লীগ গুপ্ত মিছিল করে আস্তে আস্তে গুপ্ত হামলার দিকে চলে যাবে, পুলিশকে হুমকি দিবে, নিজেরাও টর্চার হবে, দেশেরও ক্ষতি হবে। এবং যেহেতু তাদেরকে আপনি রাজনীতি করতে দিচ্ছেন না, সেই জন্য তাদের আন্দোলনগুলো একটা আদর্শিক বিপ্লব, একটা আদর্শিক আন্দোলনের রূপ পাবে। নিয়মিত এই আলোচনা অনুষ্ঠান খোঁজ খবর আপনারা জানেন, আমরা প্রতি অনুষ্ঠানে একটু অতিথি থাকেন এবং তার বিশ্লেষণ আমরা অনেকদিন পর আবার আমাদের এখন প্রিয় ব্যক্তিত্ব রাজনীতিবিদ বাংলাদেশের পরিচিত মুখ মিস্টার শাহীন হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। শাহীন ভাই, আপনাকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি। বেশ বোধহয় প্রায় 3-4 মাস পর আপনাকে আমরা পেলাম আবার। শাহীন ভাই, সরাসরি আলাপে ঢুকতে চাই। আলাপের প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্জিও গোরের ট্যুর, আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ ট্যুর, তার ট্যুরের পর আলোচনা বেশ জমে উঠেছে, বিশেষ করে সার্জিও গোরের একটু একটু ব্যতিক্রমী ঘটনা যে ইন্ডিয়ার বাংলাদেশে যিনি হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তার মিটিং হয়েছে এবং এই মিটিং এর সূত্র ধরে নানা খোঁজ খবর জামাত ইসলামী রিয়াকশন দিচ্ছে, বলছে যে এই মিটিংটা কি বিদেশের বিষয় নিয়ে আলাপ হয়েছে কিনা। এরপর সোশ্যাল মিডিয়ার জোর খবর যে দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সঙ্গে মিটিং করে তিনি আবার দিল্লি চলে গেছেন, দিল্লিতে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য সূত্রে এরকম খবর আছে। পুরো বিষয় নিয়ে আসলে কি ঘটছে, এই ব্যতিক্রমী ঘটনা কেন ঘটলো, আপনার কি মনে হয়? আমি আপনার কাছে জানতে চাই। পেশা শেখাতে পারবেন? জি, ধন্যবাদ। আমরা খুব দুঃখজনক ভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নালাইজেশন অফ ইন্টারনাল পলিটিক্স। এটা আগেও ছিল, 2005-6 সালে হয়েছিল। এখন আমরা দেখছি সার্জিও গোর, উনি আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ বিশেষ দূত, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। খুব তার আগমনটা অত্যন্ত নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে। যেটি আপনি বললেন, প্রথার ভিন্ন করে কাস্টমস কনভেনশনের বাইরে গিয়ে তৃতীয় একটি দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে এসে আলোচনার এক পর্যায়ে ডিনার বাতিল করে আরেকটি দেশের রাষ্ট্রদূতের সাথে মিটিং করলেন। এইটা আমরা কখনো অন্য কোনো দেশে সেভাবে শুনিনি। অর্থাৎ কোনো একটি বিষয়ে আমেরিকা এবং ইন্ডিয়া আলোচনা করছে, কোনো একটি বিষয়ে আমেরিকা এবং ইন্ডিয়া পারস্পরিক অপিনিয়ন জানতে চাচ্ছে। সেটা হতে পারে আওয়ামী লীগের রিভাইভাল ইনক্লুসিভ পলিটিক্স, সেটা হতে পারে শেখ হাসিনার ডিসেম্বরে আসার ঘোষণার একটি কাউন্টার ইফেক্ট কি হতে পারে বা কিভাবে এটা হতে পারে, অথবা রাষ্ট্রপতি নিয়েও হতে পারে, যদিও সেটা আমরা মনে করি না কখনোই আমরা ওই জায়গায় যাবো যে আমাদের রাষ্ট্রপতি কি হবে সেটাও অন্যরা আলোচনা করে দেবে। আসলে আওয়ামী লীগের আমলে তো একটা একতরফা ভোট হয়েছিল, সেজন্য জাতিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইউনিট সরকার এসে জাতিটাকে দুভাগে ভাগ করে ফেলতো সম্পূর্ণ, এবং জাতি এখনো মুক্তিযুদ্ধের সপক্ষে এবং মুক্তিযুদ্ধের বাইরে এই দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আমরা ভেবেছিলাম জনাব তারেক জিয়া, উনি তারুণ্য উজ্জীবিত, অত্যন্ত নির্যাতিত, ওয়েস্টার্ন ফিলোসফি শিখে উনি দেশে এসে উনি ইনক্লুসিভ রাজনীতির পথ ওপেন করবেন। আমরা দেখলাম যে না, দিন পার হচ্ছে কিন্তু বিএনপি ইনক্লুসিভিটির দিকে যাচ্ছে না। স্বভাবতই ইনক্লুসিভিটি তো একটা অর্গানিক বিষয়, যখন আপনি চেপে রাখবেন, হতে দিবেন না, তখন বিভিন্ন ভাবে হবে। যখন একটি মোটামুটি শক্তিশালী দল, যাদের সার্টেন পার্সেন্টেজ অফ পিপলের উপর হোল্ড আছে, তাদেরকে আপনি রাজনীতি করতে দিবেন না, তারা চেপে থাকার দল না, তারা বেরিয়ে আসবে। এবং তাদের যদি দরকার ছিল একটি আদর্শিক কজ, যদি ওদেরকে রাজনীতি করতে না দেওয়া হয়, সে আদর্শিক কজটি তারা কাজে লাগাতে পারবে। পাশাপাশি তারা জুলাই আন্দোলনের পরাজিত শক্তি, কিন্তু আমরা দেখেছিলাম তারপরে যে অ্যান্টি আওয়ামী বিশাল ফেনোমেনা ছিল, সেটা চির ধরেছে। জনগণের একটা অংশ আওয়ামী লীগের পক্ষে ছিল, তারা ফিরে এসেছে। আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভস তৈরি হচ্ছে, আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা কাজ করছে। অনলাইনে একটা বিশাল পার্সেন্টেজ আওয়ামী লীগ কোন করছে বা আওয়ামী লীগ বিরোধীদের বিরোধিতা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি মনে করি আওয়ামী লীগ তার প্ল্যাটফর্ম ফিরে পেতে যাচ্ছে। কি প্রক্রিয়ায় কতটুকু এটা বলা মুশকিল, বাট খুবই অত্যাসন্ন বলে মনে করি যে আওয়ামী লীগ ফিরে আসছে।
জি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বললো, দেখলাম যে আওয়ামী লীগ পিছনে দিচ্ছে বাইরে থেকে, কিন্তু আওয়ামী লীগের সেই হিম্মত নাই। উনি বলছেন যে আওয়ামী লীগের সেই হিম্মত। এটা বলা মুশকিল, আওয়ামী লীগের হিম্মত নাই এটা বলা যাবে না। তার কারণ আমরা তো দেখেছি আওয়ামী লীগ ফিরে এসেছে বারবার। আওয়ামী লীগ তো পাকিস্তান বিরোধী আন্দোলন করেছে, আওয়ামী লীগ 75-এর 15ই আগস্টের পরে 21 বছর পরে হলেও ফিরে এসেছে। এদেশের গণতান্ত্রিক সমস্ত আন্দোলনে আওয়ামী লীগের কন্ট্রিবিউশন আছে। 14 সাল থেকে আওয়ামী লীগকে আপনি একভাবে দেখছেন, সেটার জন্য আওয়ামী লীগের দায় আছে। 14 সালের আগ পর্যন্ত আওয়ামী লীগের যে 50 বছরের ইতিহাস, বাংলাদেশ স্বাধীন করার ইতিহাস, মুসলিম লীগকে ইরিলেভেন্ট করে ফেলার ইতিহাস, 54-র যুক্তফ্রন্ট করার ইতিহাস, পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের ইতিহাস, 62-র ইতিহাস, 66-র ইতিহাস, 69, 70, 71, বাংলাদেশ থাকলে তো আওয়ামী লীগের ঐতিহাসিক রিলেভেন্স আছে। দেন বাকিটা নির্ভর করছে বর্তমান সরকারের সফলতা ব্যর্থতা। আমরা দেখেছি 19 সরকার বেটার কোন ডেলিভারি দিতে পারেনি, এবং আমরা দেখলাম যে বর্তমান বিএনপি গভর্নমেন্ট জ্বালানি সংকটে পড়ছে, গ্যাস সংকটে পড়ছে, অর্থনৈতিক সংকটে পড়ছে। এর সাথে যদি পলিটিক্যাল সংকট থাকে, বর্তমান সরকারও বেটার ডেলিভারি দিতে পারবে না। যখন সরকাররা, রাজনৈতিক দলরা বেটার ডেলিভারি দিতে পারবে না, স্বাভাবিকভাবেই অতীত দলগুলোর রিলেভেন্স ফিরে আসবে। শ্রীলঙ্কাতে ফিরে আসছে। শ্রীলঙ্কায় তো আন্দোলনে পালিয়ে যাওয়া দল তারা এখন ক্ষমতায় আছে, দেশ চালাচ্ছে, যদিও তারা কিন্তু সে সময় মানুষ হত্যার কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল না। সেদিক থেকে আমি তো মনে করি আওয়ামী লীগের রিলেভেন্সটা বাড়ছে, তবে ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরে আসবে এটা আমরা বলতে পারি না। আবার যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগ ফুসকি দিচ্ছে, সত্য, ফুসকি দিচ্ছে। গত জুন মাসে ফুসকি দিয়েছে প্রায় 29 বার, 29টা মিছিল দেখা গেছে আওয়ামী লীগের। গোপাল আহমেদের জানা যায় ব্যাপক লোক হয়েছে, আস্তে আস্তে ভয় কাটছে, এবং গাজীপুরে একটা মিছিল থেকে পুলিশকে হুমকি দিয়েছে, খবরদার আসবি না। হয়তো বা কোনো এক সময় দেখবেন হঠাৎ করে লক্ষ লক্ষ আওয়ামী লীগ রাস্তায় নেমে গেছে। নামলেই তারা সফল হবে আমি এটা বলবো না। দেশে এখনো তীব্র ইসলামিক শক্তি আছে, তাদের কাছে অসংখ্য ক্যাডার আছে। ইসলামিক শক্তি যদি তখন তাদের বিরুদ্ধে নেমে যায়, তাহলে দুটো জিনিস ঘটবে। ইসলামিক শক্তি বাংলাদেশে এক্সপোজ হয়ে গেল, যেটা সারা ওয়ার্ল্ড কিভাবে নিবে ইট টু সি। আর একটা হচ্ছে এটা গৃহযুদ্ধের পায়তারা হলো। যখন গৃহযুদ্ধের পায়তারা হবে, তখন স্বাভাবিকভাবে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে, বিদেশি শক্তি, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো, সেনাবাহিনী, পুলিশ, তারা রিয়াক্ট করবে, তারা এটাকে ঠেকানোর চেষ্টা করবে। এখন বর্তমান সরকার দেশকে যুদ্ধের দিকে নিয়ে যাবে না শান্তির দিকে নিয়ে যাবে? যদি আপনার কাছে শান্তিপূর্ণ আলোচনা করে সমাধানের পথ থাকে, তাহলে আপনি কেন দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেবেন? সেটি তো কখনোই কাম্য না। সেটি বর্তমান সরকারকে উপলব্ধি করতে হবে। আর শেখ হাসিনা অতীতে ফিরে আসছিল, 111-এর সময় ফিরে আসছিল, জিয়ার আমলের সময় ফিরে আসছিল, তখনও তার জীবনের ঝুঁকি ছিল। 21শে আগস্ট তাকে বোম মারা হয়েছে, তাকে মেরে ফেলা হতো। মেরে ফেলার পরে তিনি 22শে আগস্টে কিন্তু আবার ঠিকই রাজনীতি করেছেন। তবে হ্যাঁ, অবশ্যই 14 থেকে 24, 10 বছরে সরকারের অসংখ্য বিতর্কিত কাজের কারণে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সেই আগের আদর্শিক অবস্থানটা নাই। তবে তার আদর্শিক অবস্থান হারিয়ে গেছে, রিলেভেন্স হারিয়ে গেছে। তিনি বঙ্গবন্ধুর মেয়ে, আওয়ামী লীগের সব বর্তমানে সভানেত্রী। আওয়ামী লীগ যথেষ্ট জনপ্রিয় একটা দল, এখনো হার্ডকোর দল। সেদিক থেকে চিন্তা করলে আমি মনে করি তার ফিরে আসার সম্ভাবনা প্রবল। তবে তিনি যদি বাহিনী টাইনি নিয়ে একটা হিরোইক ভাবে ঢোকার চেষ্টা করে রোমান্টিসিজমের মাধ্যমে, ওটা তো কাম্য না। তিনি আলোচনার মাধ্যমে ঢুকবেন, সকলে আলোচনার দরজাটা ওপেন করতে হবে, এবং এরপরে তাকে সাবজেক্টে রাখা যেতে পারে, তার ট্রায়াল গুলো হবে। আওয়ামী লীগ ঢোকা মানেই তো আর আওয়ামী লীগ ক্ষমতায় আসে না। আওয়ামী লীগ ভিজিবল হওয়া মানেই তো আওয়ামী লীগ সরকারি দল হওয়া না, বিরোধী দল হওয়া না। আওয়ামী লীগ ভিজিবল হওয়ার অর্থ বর্তমানে আওয়ামী লীগকে একটা রাজনীতি দেওয়া হলো, যাতে তারা অগণতান্ত্রিক, অতি বৈপ্লবিক, অতি রোমান্টিক অ্যাডভার্চারিজম থেকে দূরে থেকে দেশকে সহযোগিতা করে। কিন্তু আপনি যদি তাদেরকে অ্যালাউ না করেন রাজনীতি করতে, আপনি যদি ভোটে তাদেরকে অংশগ্রহণে অ্যালাউ না করেন, তাহলে তাদের দুঃখ সুপ্ত, গেরিলা যুদ্ধ, এগুলো ছাড়া তো আর কিছু করার উপায় থাকবে না, এবং সেটা দিয়ে তাদেরকে পুরোপুরি দায়ীও করা যাবে না। সেটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার অ্যাডভাইজাররা অত্যন্ত সুবিবেচনার সাথে বিচার করতে হবে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। জি।
সেন ভাই, আপনি যেটা বলছেন যে একটা আলাপ আলোচনা সমঝোতার পথ ওপেন হওয়া প্রয়োজন। এই যে দীনেশ ত্রিবেদী গৌর বৈঠক, দীনেশ ত্রিবেদীর আবার দিল্লি ছুটে যাওয়া, তার সাথে শেখ হাসিনার দেখা হওয়ার আলাপ, এইসবের মধ্যে দিয়ে কি ভেতর ভেতর, যেমন আমরা এর মধ্যে ইন্ডিয়া থেকে একটা খবর পেয়েছিলাম যে বিএনপি সরকারের একজন বিশেষ দূত দিল্লিতে গিয়েছেন শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য। এই খবর আমরা গত সপ্তাহে পেয়েছি ভারতীয় সাংবাদিকদের মাধ্যমে। আমি সোর্সে বলি যে গৌতম লাহিড়ী, ভারতের সিনিয়র সাংবাদিক, তিনি আমাদের শোতে বলেছেন যে গত সপ্তাহে বিএনপির দিক থেকে একজন বিশেষ দূত দিল্লি পাঠানো হয়েছে। আপনি কি মনে করেন অলরেডি সমঝোতার পথ ওপেন হয়ে গেছে এরকম কিছু? না না, ব্যাপারটা আমি মনে করি না। দেখুন, পশ্চিমা বিশ্ব শেখ হাসিনার বাংলাদেশে আসার ব্যাপারে অতি সহযোগিতা করার তো কোনো যৌক্তিক কারণ নাই। তাদের অ্যাক্টিভিটিসে আওয়ামী লীগেরও খুব উৎসাহিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, তারা ইনক্লুসিভিটির কথা বলেছে, এটা ন্যায় বিচারের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে। আমাদের বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের মানুষের একটা অংশ এখন আওয়ামী লীগ করে, তারা বিগত ভোটে ভোট দিয়েছে, কেউ কেউ তারা ভোট দিয়েছে এই এক্সপেকটেশনে যে বাংলাদেশে সকল দল রিভাইভ হবে। একটা রাজনৈতিক দল রিভাইভ না হলে পলিটিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যায়। তার একটা উদাহরণ আমি দেই। এই জুলাই আগস্ট মাসে এনসিপির নেতৃবৃন্দ পতাকাটা অপদস্থ হচ্ছে, ধাওয়ার শিকার হচ্ছে, ঢিলের শিকার হচ্ছে, মারার শিকার হচ্ছে জুলাই মাসে। তাহলে কি ভারসাম্য নাই? যখন ভারসাম্য থাকবে তখন একটা ডিভিশন হবে, তখন একটা প্ল্যাটফর্ম হবে, তখন জোট সবগুলো কাজ করবে। আওয়ামী লীগ না থাকার কারণে পলিটিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের নাট্যশিল্পী, গায়ক, গায়িকা, ক্রিকেটার, এক্সটেন্ডেড আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সপক্ষের বিশাল শক্তি, মুক্তিযোদ্ধা, তাদের সন্তানাদি, নাট্যকার, উদারপন্থী শিক্ষক, কমিউনিস্ট পার্টির লোকজন, এরা মিলে একটা বিশাল বলয় আছে, যারা মনে করে তাদের স্বার্থ রক্ষা, তাদের চেতনা রক্ষা, তাদের অধিকার রক্ষায় আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সেই জায়গাটা বিএনপি নিতে পারেনি, বিএনপি নিতে পারতো, সেই জায়গাটা বিএনপি নেয়নি। পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে, অসংখ্য শিল্পীর নামে মামলা দেওয়া হচ্ছে, নাট্যশিল্পীর নামে মামলা দেওয়া হচ্ছে। এর ফলে ক্ষুব্ধ মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, মৃত মানুষরা অনেকেই ভাবছে যে আওয়ামী লীগ থাকলে এই ভারসাম্যটা থাকতো, আওয়ামী লীগ থাকলে এই ভারসাম্যে দেশটা ভারসাম্যপূর্ণ হতো। সেই ভারসাম্যের জন্য অনেকেই মনে করছে আওয়ামী লীগের ফিরে আসা উচিত। আর অনেকে এটাকে নাৎসিবাদ, ফ্যাসিজমের সাথে তুলনা করছে। আসলে নাস্তিবাদ বা ফ্যাসিজমের সাথে তুলনা করা যাচ্ছে না কেন? ওটাতে একটা ইন্টারন্যাশনালাইজড ক্রাইম ছিল, বিভিন্ন দেশে ছড়িয়ে তারা এটা করেছিল। এবং তার তো প্রায় 6 লক্ষ ইহুদিকে মেরেছিল, 60 লক্ষ লোককে মেরেছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে লক্ষ কোটি লোক মারা গেছে। সেই ফ্যাসিজম আর এই ফ্যাসিজম তো এক না। সেই নাৎসি পার্টি, হিটলারের বা মুসলিমের পার্টি ফ্যাসিজম, এইটা পার্টি আর আওয়ামী লীগ এক না। ওই পার্টিগুলো দেশ স্বাধীন করে নেই, ওই পার্টিগুলোর 50 বছরও নাই, গৌরব উদাহরণ নাই। বাংলাদেশে তো আওয়ামী লীগের 70 বছরের ইতিহাস, আরো বেশি। আমি সেই ক্ষেত্রে 70 বছরের ইতিহাসের মধ্যে আমি ধরে নিতে পারি 14 থেকে অনার্স তাদের অনেক ভুল আছে, অনেক তদন্তও আছে। এই জন্য আপনি তার আগের 50 বছরের ইতিহাস তো মুছে ফেলতে পারবেন না। আর তাদের ফলোয়ার্সরাও তো আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলে চলে যেতে আগ্রহী না। দেশের একটা অংশের মানুষ এখনো আওয়ামী লীগকে চাচ্ছে। যদি কেউ না চেত, তখন একটা দল, তখনও একটা দল এক্সিকিউটিভ অর্ডার লাগে না, বাই ডিফল্ট অটোমেটিক আস্তে আস্তে সেটা বাতিল হয়ে যায়। মুসলিম লীগ যখন পাকিস্তান স্বাধীন হলো, মুসলিম লীগ সেই সময় নতুন পাকিস্তানের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। দ্রুত সেই গ্যাপটা ফিল আপ করেছে আওয়ামী লীগ, দ্রুত সেই গ্যাপটা ফিল আপ করেছে পাকিস্তান পিপলস পার্টি, এবং আস্তে আস্তে মুসলিম ইরিলেভেন্ট হয়ে গেছে, ডিফাউন্ড হয়ে গেছে, রিডান্ডেন্ট হয়ে গেছে, মুছে গেছে। ওটা এক্সিকিউটিভ অর্ডার লাগেনি। আর আপনি যখন বাংলাদেশে এখনো, আমি মনে করি আওয়ামী লীগের সমর্থকরা তারা অন্য কোনো দলে ভোট দিতে বা অন্য কোনো দলে যেতে আগ্রহী না। তারা আওয়ামী লীগই করতে চায়। মাঠে ঘাটে ওয়ার্ডে তাদের কমিটি আছে, লোকজন আছে, এবং তারা শেখ হাসিনার প্রতিও লয়েল। এই বাস্তবতাটা মেনেই তো কৌশল নিতে হবে। আওয়ামী লীগ এখনো ভিজিবল হয়নি, বৈধভাবে যদি ভিজিবল হয় তারা অফিস করবে, তারপরে একসময় ভোট হবে, ভোটে তারা সরকারি দল হবে। এই শঙ্কা এখন করার কোনো কারণ নাই। একটা আন্দোলনের পতনের পরে এত দ্রুত কোনো সরকারি দল করতে পারে না সেই দলটি। কিন্তু রাজনৈতিক অধিকার তাদেরকে দিতে হবে, তাদের বিচার জনগণের ভোটে হবে, তাদের বিচার আদালতে হবে।
একটা এক্সিকিউটিভ অর্ডারের খোঁচায় যদি তাদেরকে আটকে রাখা হয়, তারা এটাকে পলিটিক্যাল ক্যাশ করবে, বলবে যে আমরা ভোটে জিততাম, আমাদের অনেক জনপ্রিয়তা আছে, কিন্তু আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সেই দিক থেকে রাজনীতির দরটা সবার জন্য খুলতে হবে। জি জি, সেখানে আমি এনসিএ প্রসঙ্গটা পরে যেতাম, আমি এই মুহূর্তে একটা জনসম্পৃক্ত ইস্যুতে আপনার কাছ থেকে একটু জানতে চাই। এটা হলো বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুৎ। আমি এই গত মাসের মধ্যে ম্যাক্সিমাম সময়টা আমি ঢাকার বাইরে ছিলাম, মফস্বলে ছিলাম। মফস্বলে যা দেখে এসেছি অকল্পনীয়। আমরা যারা অভ্যস্ত হয়ে গেছি নাগরিক জীবনে, তাদের পক্ষে মফস্বলে থাকা সম্ভব না, বিদ্যুৎ পরিস্থিতিটা এত নাজুক। ঢাকায় এসে আমি যেখান থেকে এখন আপনার সঙ্গে কথা বলছি, গত 1 মাস ধরে সেখানে গ্যাস নেই, ইলেকট্রিক চুলায় বিকল্প পদ্ধতিতে হোটেল থেকে রান্না করতে হচ্ছে। বিএনপি সরকার কি এই দুইটা ক্ষেত্রে আগের দুর্নাম কাঁধে নিচ্ছে বা ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে আপনি মনে করেন? এই দুই ক্ষেত্রে গ্যাস বিএনপি গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসলো তখন ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হলো, সেইটা প্রস্তুতি রাখার মতো কোনো উপায় ছিল না। এখন গ্যাসের সংকট হচ্ছে, কারেন্ট থাকছে না, বিদ্যুৎ বিল অনেক বাড়ছে, সামনেও শুনছি এনার্জি প্রাইস বাড়াতে হবে, ইন্টারন্যাশনাল প্রাইস বেড়ে গেলে। যখন আপনি এনার্জির প্রাইস দিচ্ছেন আবার এনার্জির সাপ্লাই দিতে পারছেন না, এটা জনগণের মধ্যে বিভিন্নমুখী একটা ক্ষোভের সৃষ্টি করবে। একটা ক্ষোভ হচ্ছে আপনি অনেক টাকা নিচ্ছেন এনার্জির জন্য, দুই হচ্ছে এনার্জি নিরবিচ্ছিন্ন দিতে পারছেন না, তিন হচ্ছে এনার্জির দাম বাড়ার কারণে ইনফ্লেশন বাড়বে। এই ইনফ্লেশন বাড়লে জনরোষ অনেক বেশি বাড়বে। অলরেডি 8.5% ইনফ্লেশন, এটা দ্রুত 9.5 হবে, ডাবল ডিজিটে চলে যাবে। 10% ইনফ্লেশন হলে আপনার যে আয় হবে সেখান থেকে 10% টাকা চলে যাবে, আপনার আয় বাড়বে না কিন্তু খরচ 10% বেড়ে যাবে। তার মানে আপনার এসেনশিয়াল কমোডিটিসে কাট করতে হবে। এসেনশিয়াল কমোডিটিস একটা এসেনশিয়াল কমোডিটিসে কাট করতে হবে। যদি এসেনশিয়াল কমোডিটিসে কাট করতে হয় তাহলে স্বাভাবিকভাবেই মানুষ ক্ষুব্ধ হবে, আন্দোলনমুখী হবে। তখন যে কোনো রাজনৈতিক দল যে আন্দোলনের ডাক দিবে সেখানে জনসম্পৃক্তত হবে। সেই আন্দোলন ট্যাকেল করা যে কোনো সরকারের জন্য খুব কষ্টকর হবে। আমরা মনে করি এই সমস্ত সমস্যার একটা সমাধান হতে পারে সকল দলকে রাজনীতি করতে দিলে, অনেকগুলো রাজনৈতিক প্রশ্নের সমাধান হয়ে যাবে। জি শ্যামের সবশেষ প্রসঙ্গ, আমি আগে আপনি এনসিপির প্রসঙ্গ তুলেছেন। আপনি যখন সহমত আছেন যে আওয়ামী লীগ ফিরবে, অনেকেই অনেকেই মনে করে, মানুষ সাধারণ মানুষের ধারণা যে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের ফিরতেই হবে। ঠিক এরকম ভাবে আপনি যদি বলি যে এনসিপির ভবিষ্যৎ, তাহলে আপনি কি বলবেন? নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আপনার দল জাতীয় পার্টি। আমরা এখন জানি সারা দেশে, বিশেষ করে উত্তরাঞ্চলে, তারপর কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চলে, বরিশালে কিছু জায়গায়, বৃহত্তর ময়মনসিংহে জাতীয় পার্টির এখন ওই যে আওয়ামী লীগের যেরকম একটা ভোট ব্যাংক জাতীয় পার্টির আছে, জাতীয় পার্টির ভবিষ্যৎ কি, এটা যদি আমি আপনার কাছে প্রশ্ন রাখি। জি ধন্যবাদ। এই একটু বাইরে একটু থামতে বলেন। জি, আমাদের যেটি হচ্ছে এনসিপি ভবিষ্যৎ, আমি মনে করি এনসিপির কাছে জুলাই আন্দোলনের অভিজ্ঞতাটা ছিল, জুলাই আন্দোলনের হিরোইজমটা ছিল, কৃতিত্ব একটা বড় অংশ ছিল, কিন্তু তারা এককভাবে ভোট করতে সাহস পেল না। অর্থাৎ তাদের মনে হয়েছে তারা এত বড় আন্দোলনের পরেও, আওয়ামী লীগের পতনের পরেও তারা ভোটে জিততে পারবে না। এবং তখন কাদম্বনি মরিয়া প্রমাণ করলো কাদম্বনি মরে নাই। অর্থাৎ আমরা সবসময় বলতাম এনসিপি জামাতের এক্সটেনশন, এনসিপি জামাতের অঙ্গ সংগঠন, দেখা গেল এনসিপি এক্স্যাক্টলি সেই কাজটাই করলো, তারা জামাতের সাথে অ্যালায়েন্স করলো। এবং এটা তারা দীর্ঘদিনের জন্য একটা জামাতি বা স্বাধীনতা বিরোধী বা একাত্তর বিরোধী আবহাওয়ার মধ্যে চলে গেছে। সো তাদের যে বিশাল সমর্থন বেশ ছিল সর্বদলীয় সর্ব অংশীজনের, সেটা কমে ছোট হয়ে গেছে। এবং সামনেও সেটা খুব বেশি ভালো হতে পারবে না, কারণ তারা মন্ত্রী ছিল, অনেকে মন্ত্রী হিসেবেও তারা খুব দক্ষতা দেখাতে পারেনি, এমপি হিসেবেও এখনো পার্লামেন্টে বা বক্তব্যে বা তাদের কার্যক্রমে তারা দেখাতে পারেনি। এবং তারা অযাচিত ভাবে অসংখ্য স্টেক হোল্ডারের সাথে তারা দ্বন্দ্বে জড়ায় পড়েছে। সে কারণে ভবিষ্যতে এনসিপি আমার মনে হয় না খুব বড় কিছু করতে পারবে, খুব ভালো কিছু করতে পারবে। আর বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশেই একটি দল পরপর দুইবার আন্দোলন করতে পারে না।
এনসিপির আহ্বানে ডাকে আর কোনো আন্দোলন হবে বলে আমার মনে হয় না। তাদের ডাকে মানুষ আর নামবে না। তবে তারা যদি এখনো শুদ্ধাচার করে, শ্রদ্ধা জানায়, একাত্তরকে শ্রদ্ধা জানায়, অন্যান্য দলকে শ্রদ্ধা জানায়, তাহলে রাজনীতি তারা টিকে যেতে পারে। জাতীয় পার্টির 14, 18, 24 তিনটি ভোটে অংশগ্রহণ করার কারণে, যদিও জাতীয় পার্টি 14 সালে ভোট বর্জন করেছিল, আমি করেছিলাম, অনেকেই করেছিল, আমরা এমপি ছিলাম না 14 সালে, একটা রাজনৈতিক দায় জাতীয় পার্টির উপরে এসেছে। তবে জাতীয় পার্টি 26-এর ভোটে আবার কিন্তু অংশগ্রহণ করেছে, যে ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, জাতীয় পার্টি করেছে। কারণ জাতীয় পার্টি তার নিজস্ব রাজনীতি করছে, এবং জাতীয় পার্টি 26-এ বিএনপি এবং জামাত কারোর সাথে জোট করেনি, নিজস্ব এককভাবেই রাজনীতি করেছে, এককভাবেই ভোট করেছে, এবং তীব্র ঝুঁকি নিয়ে। এবং জাতীয় পার্টি সেই ঝুঁকির পরে আজকে অবতরণ করে টিকে আছে, দৃশ্যমান আছে, পালিয়ে যায়নি। জাতীয় পার্টি 24-এর আন্দোলনের পরে জাতীয় পার্টির কেউ পালিয়ে যায়নি। অর্থাৎ আমাদের সেই সৎ সাহসটা আছে যে আমরা এমন কিছু করিনি আমাদের পালিয়ে যেতে হবে। এখন ভবিষ্যৎ বাংলাদেশে যদি আপনি ভবিষ্যৎ সংসদ দেখেন, এদেশে জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া একটা সংসদ এখন চলছে, 4টি মুখ্য দলের 2টি দল নাই। এটা টেকসই সমস্যা হবে না, বাকি সমাধান হলো না। বাকি যে দলগুলো আছে তারাও প্রকৃত বিরোধী দল হতে পারছে না, প্রকৃত সরকারি দল হতে পারছে না। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, আওয়ামী লীগ পড়ছে তারা একমত, হয়তো জাতীয় পার্টি পড়ছে তারা একমত, ফলশ্রুতিতে তারা ইভেন্চুয়ালি একটি একটি দল, একটি জোট, একটি কাঠামো একটি জোট সংসদে আছে। তো আমরা মনে করি ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক সংসদের চাহিদা আসবে, এবং সেখানে জাতীয় পার্টির অংশগ্রহণের সুবিধা সময় সম্ভাবনা আছে। কারণ জাতীয় পার্টিতে পরীক্ষা দল, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা জাতীয় পার্টির আছে, রাষ্ট্র পরিচালনা করছে জাতীয় পার্টি, বিরোধী দল ছিল প্রায় 10 বছর। সেই জাতীয় পার্টি রিলেভেন্সি হারায়নি, তার ভোট ব্যাক সমর্থন আছে। যেহেতু জুলাই আন্দোলন পরবর্তী একটি সময়ের ভোট, এবং ভোটটি ইঞ্জিনিয়ারিং ছিল, ইউনুস গভর্নমেন্ট, বিএনপি, জামাত সকলে মিলে ভোটটা করে, ইলেকশন কমিশন সকলে মিলে ভোটটা করেছে যেন জাতীয় পার্টিকে 1% ভোট না দেওয়া হয়। এই জুডিশিয়ারির তো প্রবলেমই এইটা, জুডিশিয়ারি তো কিছু বুঝতে চায় না বা বোঝে না, নিজেকে খুব মনে করে যে আমরা সাংঘাতিক ব্যাপার, যা আমরা বুঝি আর পৃথিবীতে কেউ বোঝে না। এই জুডিশিয়ারির জন্যই তো শেখ হাসিনার পতনটা হলো। জুডিশিয়ারি ক্রিয়েটেড দ্য প্রবলেম। সো এই জিনিসগুলি তো ডিপ স্টেটের পার্ট ছিল। এখন যেটা হয়েছে দ্য ডিপ স্টেট এখন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে বলেছিল যে আমরা সাউথ এশিয়াকে আমরা নিজেরা হ্যান্ডেল করব, বিকজ ডিপ স্টেট ওয়াজ ট্রাইং টু ওভারথ্রো অল দি গভর্নমেন্টস ইন সাউথ এশিয়া। এখন এইখানে যা ঘটবে, শেখ হাসিনার আসা যাওয়া যাই আছে, দিস উইল বি ডিসাইডেড বাই ইন্ডিয়া। ইন্ডিয়া আমেরিকানস উইল ডিসাইডেড, কিন্তু ইন্ডিয়া যা বলবে ওইভাবেই হবে, ইন্ডিয়ার উপরে ছেড়ে দিয়েছে তারা। সো কোয়েশ্চেন ইজ ওয়াই হ্যাভ আই চেঞ্জড? মোহসেন রশিদ কেন এখন শেখ হাসিনাকে ভালো বা শেখ হাসিনার উন্নয়নকে ভালো বলছে? বিকজ আমি এখন যা 2-2.5 বছরে দেখলাম, এটা তো রিভার্স গিয়ারে চলা শুরু করেছে বাংলাদেশ। 2024-এর 5 আগস্ট, তারপর থেকে 2 বছর, এই 2 বছরে আসলে কি ঘটেছে, কতটা ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তন হলো, এবং কেনই বা ঘটেছিল, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আবারও এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট মোহসেন রশিদ। অ্যাডভোকেট মোহসেন রশিদ, যদি প্রথমেই আপনাকে প্রশ্ন করা হয়, যেটি ভূমিকায় বলছিলাম, এই 2 বছরে 5 আগস্ট 2026-এ এসে আসলে কতটা ইতিবাচক পরিবর্তন বা নেতিবাচক পরিবর্তন এলো এই জাতির জন্য? আমি তো ইতিবাচক কিছুই দেখি নাই। আমি যা দেখেছি সেটা মানে যা এক্সপেকটেশন ছিল তার একদম উল্টা, মানে পুরো উল্টা। যার জন্য আমরা যারা একসময় আন্দোলন করেছিলাম, আমাদেরকে এখন বলতে হয় বা বলছি যে শেখ হাসিনার দিনকাল ভালো ছিল, তখন ডেভেলপমেন্ট ছিল। এখন আমরা কি দেখছি? ধরেন কালকে যে ঘটনাটি ঢাকায় হয়েছে, এইটা কি কোনো ইতিবাচক ঘটনা? এটা তো সাংঘাতিক খারাপ। আপনি যদি ফরেন ইনভেস্টরদেরকে ডাকবেন আর ওরা এই রিপোর্টিং গুলি হচ্ছে ঢাকার থেকে ওদের ক্যাপিটালে, তাহলে আপনি কি এক্সপেক্ট করেন? তারপরে দেখেন
আজকে প্রমাণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী দ্যাট এই সরকার ইজ এ কন্টিনিউয়েশন অফ দি ইউনুস সরকার। উনি আজকে ইউনুসকে সাথে নিয়ে গিয়ে ওই উদ্বোধন করলেন গণভবনের, যেটাকে জাদুঘর করা হয়েছে। এইটা আপনার সাথে একটু সংযোজন করি এবং ওই জুলাই জাদুঘর উদ্বোধনের সময় ডক্টর ইউনূস ছিলেন দর্শক সারিতে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে ডেকে নিয়ে নিলেন মানে স্টেজে, যেই মানুষটির বিরুদ্ধে আর কিছু না হোক 850 শিশু হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, তাকে আমাদের প্রধানমন্ত্রী ডেকে নিলেন মঞ্চে। মানে এটাও আমাদেরকে মেনে নিতে হবে। জি, আমার মনে হয় প্রধানমন্ত্রী আশ্চর্য হয়েছেন যে উনি ওইখানে কেন আছেন। প্রধানমন্ত্রীকে উচিত ছিল যে ইউনূসকে দিয়ে উদ্বোধন করানো, সেটা সবচেয়ে ভালো হতো। ওর চেয়ে ভালো আর কিছুই হতো না, বিকজ একই তো, ইউনূস আর উনি একই। এইটাতে আরো প্রমাণ হয় দ্যাট আজকের প্রধানমন্ত্রীও পার্ট অফ দি কনস্পিরেসি ছিলেন। তো এরা সব ডিপ স্টেটের লোক হয়ে গেছে, বুঝছেন? তো আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে কোনো কিছু ভালো হবে এই দেশে? আর গণভবনের এই এত বড় এইটাকে ভেঙ্গেছেন ইউনূসরা, এইখানে উদ্বোধন করছেন কে? আমাদের প্রধানমন্ত্রী। এইটা উচিত হয় নাই। এইটা মানে এর চেয়ে নেতিবাচক আর কিছুই হতে পারে না। বুঝছি কেন এই কথাটি বলছি? ওটা তো সরকারি জায়গা। এই জুলাই জাদুঘর করতে হলে আপনি যে কোনো এক জায়গায় ছোট বাড়ি নিয়ে যা আছে আপনি সেখানে করতেন। এই এত বড় মাঠ নিয়ে আপনি যে করলেন, এইখানে তো আবার একটি ভবন নির্মাণ করতে হবে। এই কারণে করতে হবে বিকজ এই জায়গাটা ওই প্রাইম মিনিস্টারের বাসার জন্য। এইখানে গণভবনে ঠিক আছে খালেদা জিয়া থাকেন নাই, কিন্তু খালেদা জিয়া এখানে ওনার অনেক অনুষ্ঠানগুলি উনি করেছেন গণভবনে, এই ঈদ বা অন্যগুলি অ্যাজ প্রাইম মিনিস্টার। অপোজিশন লিডার হিসাবে উনি লেডিস ক্লাবে করেছেন বা অন্য জায়গায় করেছেন। তো প্রশ্ন হচ্ছে যে এখানে তো একটি ভবন নির্মাণ হতে হবে, যেটা প্রাইম মিনিস্টার হাউস হবে। সো এইখানে আপনি জাদুঘর করলেন, কয়দিন রাখতে পারবেন এই জাদুঘর আমার জানা নেই। দিস কুড হ্যাভ বিন ডান, ছোট জায়গায় করতেন। তারপরে ধরেন প্রধানমন্ত্রী কাল না পরশু একটা বক্তৃতায় বলছিলেন যে আমাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট আসছে, $2 বিলিয়ন একটি AI ডাটা সেন্টার আমাদের এখানে হতে যাচ্ছে। আই এম শিওর ইউ মাস্ট হ্যাভ হার্ড দিস। আপনি নিশ্চয়ই শুনেছেন ডাটা সেন্টার সিরাজগঞ্জ আর এইসব জায়গায় নাকি হওয়ার কথা আছে। আরে বাবা, ডাটা সেন্টার ওরা আপনাকে কেউ যদি বলে গিয়ে থাকে এটা কোনোদিন হবে না। তো আপনি প্রধানমন্ত্রী হিসাবে এটা বুঝতে পারেন না? যদি আমার মতন লোক যে একদম অ্যাডমিনিস্ট্রেশনের একদম বাইরে কোনো বুঝি, আপনার দেশে এই যে কালকের ভায়োলেন্স হলো, আপনার দেশে ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আপনার পলিটিক্যাল স্পেস যদি না হয় সবার জন্য, তাহলে দে উইল নেভার কাম উইথ দিস ইনভেস্টমেন্ট। প্রবলেম হচ্ছে আপনার বিদ্যুতের প্রবলেম হচ্ছে। আপনি ওইখানে ডাটা সেন্টার করবেন, অনেক হিট জেনারেট করে ডাটা সেন্টার, অনেক পানির প্রয়োজন হয়, ওইখানে পানির লেভেল অনেক নিচে নেমে গেছে। আই ডোন্ট নো হাউ ইউ উইল ম্যানেজ, বাট আই এম শিওর দে উইল নেভার কাম। $2 বিলিয়ন ইজ নট কামিং ডাটা ইস্যু, বিকজ আপনি কালকে যেসব করলেন, আর প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটাকে কন্ডেম করেন নাই। কালকে ছাত্রদল শিবিরের যে মারপিট হয়েছে এইটা নিয়ে ওনার কোনো বক্তব্য এখনো আমি শুনি নাই। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। আর উনি ওদেরকে কন্ট্রোল করারও চেষ্টা করেন নাই। যেভাবে এই জিনিসটা হয়েছে এইটা মারাত্মক। দিস উইল মেক দি কান্ট্রি আনস্টেবল, আরো আনস্টেবল করবে। সো এখন আজকে দেখেন শেখ হাসিনা একটি বক্তব্য রাখবেন, আমরা বা আমার গভর্নমেন্ট এত পেরেশান হয়ে গেছে এইটা নিয়ে। আপনি কেন ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে এটা কথা বলছেন যে হাসিনাকে বক্তব্য যেন না রাখতে দেন? Can they stop Hasina? They cannot, because খেয়াল রাখতে হবে হাসিনা কে আমি বারবার বলছি, she is the de facto prime minister of Bangladesh. She has not resigned. She has not handed over power to the prime minister, incoming prime minister, but যেই হোক, বা even তারেক কেও বা even ইউনুস কেও উনি হ্যান্ড ওভার করেন নাই পাওয়ার।
এই কারণে আমি বলি তারেক শাহ বলেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এখন উনি দেশ পরিচালনা করছেন, বাট দ্যাট ডাজ নট মিন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার যদি ইচ্ছা করেন তাহলে উনি সেখানে বসেও তো আদেশ দিতে পারেন। কাকে? আমলাকে আদেশ দিতে পারেন, পুলিশকে আদেশ দিতে পারেন, মিলিটারিকে আদেশ দিতে পারেন। ওই আদেশটা আপনি কার্যকর করবেন কিনা দিস উইল ডিপেন্ড। কিন্তু একটা জিনিস হবে, উনি যদি সেখান থেকে আদেশ দেন অ্যাজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার যে আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, তাহলে কিন্তু এইখানে পুরা আমলা, পুরা ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে একটা হিউজ ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সেটা কোনো ভ্যালু থাকবে? সেটা কি কোনো ভ্যালু থাকবে? অফকোর্স থাকবে। আপনার 10 জনের মধ্যে 3 জন তো ওইটাকে পালন করার চেষ্টা করবে, হয়তো ডাইরেক্টলি পালন করবে না, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আপনি, ইটস নট এ কোয়েশ্চেন অফ ভ্যালু, ইটস আ কোয়েশ্চেন অফ অ্যাসারশন দ্যাট আমি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে এই আদেশ দিলাম। আপনাকে বুঝতে হবে হলো বা হলো না ইজ নট ইম্পর্টেন্ট, এইটা হলো অ্যাসার্টিং যে আমি এটা করছি। এই জিনিসগুলি তো হতে পারে। এই জন্য প্রাইম মিনিস্টার, আমাদের যিনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন, হি শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট দিস, হি শুড বি মোর কেয়ারফুল। এত কেন আপনি দৌড়াচ্ছেন? আপনি যে সব করলেন, এই যে ওনার অ্যাডভাইজার যে মিটিং করলেন বা এর আগে যা হলো, দিস অনলি প্রুভস যে আপনারা খুব শেকি আছেন, ইউ আর ভেরি শেকি। যেদিন থেকে শেখ হাসিনা অ্যানাউন্স করেছেন সেদিন থেকে আপনাদের মানে মনে হচ্ছে যে পায়ের তলায় জমি নাই, এরকম অবস্থা। এর আগে আগে আরো কি কি করবেন শেখ হাসিনা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আমাদের সাথে তো শেখ হাসিনার কোনো কথা হয় না, কোনো যোগাযোগ নাই। বাট আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম দ্যাট ইফ দিস থিংস হ্যাপেন কোন পরিস্থিতি হবে। এই জন্যই আমি বারবার বলি দ্যাট শেখ হাসিনা যখন বলেছেন যে উনি দেশে ফিরবেন, ওনার সাথে কথা বলেন, না হলে শি উইল স্টার্ট গিভিং ডাইরেক্টিভস। উনি নিজে ডাইরেক্টিভ দেবেন যে কাকে কি করতে হবে। এটা তো এখন মোটামুটি ওপেন সিক্রেট যে ডিপ স্টেটের কি খেলা ছিল, মার্কিন প্রশাসনের কি খেলা ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসনের যে ব্লুপ্রিন্ট, সেটি না হলে কি এই ধরনের আন্দোলন গড়ে ওঠার কোনো ধরনের সম্ভাবনা ছিল না? দেখেন, আন্দোলন তো জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন অনেক আগের থেকেই চলছিল, ঠিক আছে, ওনার ইলেকশন নিয়ে অমুক নিয়ে। কিন্তু ইভেন বিএনপি তো অনেক আন্দোলন করেছে, তারা অনেক মিটিংস করেছে, অনেক বড় বড় মিটিংস করেছে, কিন্তু তারা কোথাও আন্দোলনকে নিতে পারে নাই। ইভেন তারেক জিয়ারও দেখেছি যে উনিও বক্তব্য দিয়েছেন যে লাশ যত বেশি পড়বে তত দ্রুত শেখ হাসিনার ফলটা হবে, উনি চলে যাবেন বা বেরিয়ে এটা কি যাবেন। তারেক রহমান সাহেব বলেছিলেন? এইটা তো আমি ফেসবুকে দেখেছি। না, এরকম একটি অডিও রেকর্ড বেরিয়েছিল, কথোপকথন বেরিয়েছিল, সেটা হচ্ছে সাবেক মেয়র ঢাকার সাদেক হোসেন খোকা এবং মাহমুদুর রহমান মান্নার মধ্যে, তাদের দুজনের মধ্যে কে না না একজন না, বলছিলেন। ওইটা তো আপনি অনেক অনেক পুরান ইসে চলে গেলেন। সেটা তো খোকা যখন অসুস্থ ছিল, নিউ ইয়র্কে ছিল, তখন ওই আর্মিকে দিয়ে একটা টু করানোর ব্যাপারে ওরা আলাপ করেছিল, যার জন্য মান্না ওয়াজ অলসো অ্যারেস্টেড। ওইটা ওইটা না, আমি ফেসবুকে দেখেছি ফোন আলাপে বর্তমান প্রাইম মিনিস্টার বলছেন এই কথাটা। এটা ফেসবুকে একবার না অনেকবার দেখেছি এটা। So anyway, ফেক হয়ে থাকে, মানে সেগুলো হতে পারে, জাস্ট I don't know, but they have not denied it. ওরা বলছে না কেন যে না এটা উনি না। আচ্ছা, যদি যদি আমাদের নজরে এসে থাকে তাহলে নিশ্চয়ই ওনাদের তো একটা ব্যাপক ইয়ে আছে, মিনিস্ট্রি আছে, আছে। সব আছে। হ্যাঁ, ওনারা তো ডিনাই করতে পারেন এই জিনিসটা। সো এই জিনিসগুলি তো ডিপ স্টেটের পার্ট ছিল। এখন যেটা হয়েছে তা ডিপ স্টেট এখন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে বলেছিল যে আমরা সাউথ এশিয়াকে আমরা নিজেরা হ্যান্ডেল করব, বিকজ ডিপ স্টেট ওয়াজ ট্রাইং টু ওভারথ্রো অল দি গভর্নমেন্টস ইন সাউথ এশিয়া। সবাইকে ওভারথ্রো করার তাদের ইয়ে ছিল, নিজের লোক বসানো, যেটা অবশ্য কোনো লাভ হয় নাই। শ্রীলঙ্কায় কোনো লাভ হয় নাই, ওখানে কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট আছে। আপনার নেপালেও কোনো লাভ হয় নাই। আপনি যে কোনো জায়গায় যান, এখন স্পষ্ট ভাবে লোকজন শেখ হাসিনাকে মনে করছে, ঠিক আছে। তো আমি তো জনগণের মধ্যেই একজন। যখন জনগণ, আমরা মনে করেছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমরা মামলা মোকদ্দমা খেয়েছি। এই জন্য আমি দেখেন ইউনূসের এই কিছুদিনের পর থেকে আমি
তো এখন শেখ হাসিনার গুণ গাচ্ছি। কেন গুণ গাচ্ছি? বিকজ শি ডিজার্ভস ইট। আমাকেও তো আমার আল্লাহর কাছে গিয়ে বলতে হবে, আমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি এইগুলি কি করেছো। এই জন্য আমি মাফ চেয়েছি, যাদের বিরুদ্ধে ছিলাম ওদের কাছে মাফ চেয়ে নিয়েছি, আমি যাকে ফ্যাসিস্ট বলেছি মাফ চেয়েছি। বিকজ ইউনূসের চেয়ে বড় ফ্যাসিস্ট তো আর কেউ নাই। এখন আমাদের প্রধানমন্ত্রী যিনি আছেন বর্তমান, উনি তো ডিজোরে প্রধানমন্ত্রী ইলেকশনের মাধ্যমে এসেছেন, কিন্তু যে ইলেকশন ইউনূস করিয়েছে এই ইলেকশনের ভ্যালিডিটি কত হবে আগে গিয়ে যখন শেখ হাসিনা মাঠে নামবেন, আই ডোন্ট নো। তো এই জিনিসটা এখন, বিকজ আমাদের পাবলিকলি প্রধানমন্ত্রী যে কথাগুলি বলছেন, দোজ আর ভেরি নাইস, ভেরি গুড, এবং আমি সমর্থন করি ওই কথাগুলি, কিন্তু আমি জানি না ওনার মনের ভিতরে কি আছে। ওনার অনেক সময় এইসব যা হচ্ছে দেখে মনে হয় যে উনি মুখে একটি কথা বলছেন ফর পাবলিক কনজাম্পশন, কিন্তু ভিতরে উনি ওনার মনে হয়তো সামথিং এলস আছে। বিকজ এটা যদি না হয়, কালকে এত ঘটনা ঘটলো, এটা উনি থামান নেই কেন? ওয়াই ডিড হি নট কাম আউট উইথ এ স্টেটমেন্ট? উনি আজকে ওইখানে গেছেন উদ্বোধন করতে, এখানে অনেক লোকজন আহত হয়েছে। আপনি আলিয়া মাদ্রাসার ভিতরে ঢুকে মারামারি হয়েছে, মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে মারামারি হয়েছে, জগন্নাথে হয়েছে, ঢাকা কলেজে হয়েছে, সিটি কলেজে, এইসব যে এলাকায় সব মারামারি হয়েছে, বোধহয় তিতুমির হয়েছে আমি শুনেছি। সো এইটা কি উনি বলেছেন? এখন পর্যন্ত কন্ডেম করেছেন? করেন নাই। ইউনূস সাহেবের যে এই যে এত বাচ্চা মারা গেল, আমার এই প্রধানমন্ত্রী কি স্পষ্ট ভাষায় দুঃখ প্রকাশ করেছেন? একদম স্পষ্ট ভাষায়? তাও আমি শুনি নাই। সো এই জিনিসগুলি আপনি বলছেন যে আপনি অনুতপ্ত, আপনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা সেই সরকারের নানান ধরনের অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সরব ছিলেন, কথা বলেছেন, তার জন্য আপনি মাপ চেয়েছেন। আহ আওয়ামী লীগের একটি অংশ থেকে এমনটি দাবি করা হয় যে যখন আহ ওই সরকারের বিভিন্ন দুর্নীতি বা অসঙ্গতি অথবা অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলেছেন, এই কথা বলার কারণে নাকি এই 24-এর যারা আন্দোলনকারী তারা স্পেসটা পেয়েছে, তারা এটিকে লুফে নিয়েছে, এই জন্যই শেখ হাসিনা সরকারের পতনটা ত্বরান্বিত হয়েছে। আবার আমরা জানি ডিপ স্টেটে খেলা ছিল, মার্কিন প্রশাসনের ব্লু প্রিন্ট ছিল। আবার একথাও সত্য, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন যে ডিপ স্টেট সবসময় খেলে হচ্ছে স্রোতের অনুকূলে। তো ওই সময় ব্যাপক অংশের যে মানুষ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছিল, সেটাকে কাজে লাগিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই সরকার যে অন্যায়গুলো হয়েছে তার বিরুদ্ধে কি মানুষ তখন প্রতিবাদ করবে, নাকি ওটি মনে করে থেমে যাওয়া উচিত ছিল যে না, এরপরে আবার কোন সরকার আসে এই জন্য কোনো ধরনের কোনো প্রতিবাদ করা যাবে না? সেটিও কি সঠিক ছিল, সঠিক হতো? না না, দেখেন আমি একটা কথা বলি, সেটা হলো যখন আমি প্রতিবাদ করেছি, ওই আওয়ামী লীগের অংশ যাই বলুক না কেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদ যখন করেছে বিকজ ন্যায়ের সাথে ছিলাম। আমি যখন বলেছি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, তখন এই কারণে বলেছি যে সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না, যে ধরনের জাজেস, যে ধরনের বিহেভিয়ার ছিল কোর্টগুলির। এখন যেটা দেখলাম তারপরে, ও বাবারে, এইটা তো আরো বেশি ছাড়িয়ে গেছে একদম। মানে কিসের কিসের ইনসাফ? তখন তো তাও কিছু ইনসাফ পাওয়া যেত। এই কারণে এখন আমরা যারা তখন এত বিরুদ্ধে ছিলাম, আমরা এখন বুঝতে পেরেছি। দেখেন, একটা চেঞ্জ হলে বোঝা যায়। সামনে আমার একটা জিনিস ছিল, সেটা নিয়ে প্রতিবাদ করেছি, সেটা নিয়ে কথা বলেছি। তারপরে যখন একটা চেঞ্জ আসলো, সামনে দেখলাম যে আরেকটি সরকার আছে, এই সরকার কিভাবে চলছে, কিভাবে আমাদের জুডিশিয়ারি চলছে, তখন সে বোঝা গেল যে ওরে বাপ, দ্যাট ওয়াজ স্টিল বেটার। সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে যে ধরনের সিন্ডিকেশন, যে ধরনের প্রবলেম হচ্ছে, বা ইভেন দেখেন ইদানিং আপনি অ্যাটর্নি জেনারেলকে অ্যাসল্ট করা হয়েছে, আপনি দেখেন এই অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে কি ধরনের সব কথাবার্তা হচ্ছে, ডিএজি এজি অ্যাপয়েন্টমেন্টস নিয়ে নানান একটা প্রবলেম আছে। ওরকম প্রবলেম দেখি নাই। সো দ্যাট ওয়াজ আ মিস্টেক। অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট আমি ভুল করেছি, আমি মাফ চেয়েছি, এবং আমি বারবার মাফ চাইবো যে ওইটা আমার ভুল ছিল। এবং আমি বারবার এখন শেখ হাসিনার প্রশাসনকে, শেখ হাসিনা যা দিয়েছে দেশকে, এইটাকে
এইটার প্রশংসা আমি করব, অবশ্য করব, বিকজ গত 2-2.5 বছরে আমরা কিচ্ছু দেখি নাই, কিচ্ছু হচ্ছে না দেশে, এখনো শিশু মারা যাচ্ছে। আজকে 6 মাসের মধ্যে, যে গত 6 মাসের মধ্যে ল এন্ড অর্ডারের যা সিচুয়েশন হয়েছে, মার্ডার্স যেভাবে হচ্ছে, আই মিন এইটা তো শেখ হাসিনার সময় এরকম এত গ্রাফ উপরে ওঠে নাই মার্ডার্স এর। আর আপনি জানেন যে আমরা তো সব খবর পাই না, পুলিশ অনেক খবরগুলি দেয় না, ঠিক আছে? তার মানে যা ফিগার্স পাচ্ছেন এর চেয়ে অনেক বেশি। এইগুলি ধরেন গার্মেন্টসে আপনার মিল কলকারখানা কেন বন্ধ হয়ে যাচ্ছে তারেক রহমান সাহেবের সময় এত? ওয়াই দে আর ক্লোজিং? যে বিকজ বিষয়ে আমি বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আপনি বন্দোবস্ত করতে পারছেন না কিছু। গত 1.5 বছর বা 2 বছরে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতির বিষয়গুলো দাঁড়িয়েছে, তার মধ্যে অবশ্যই অবশ্যই সবচেয়ে আগে বলতে হয় মুক্তিযুদ্ধ ইস্যুতে। আমাদের ইতিহাস, একেবারে ইতিহাসে খুন নলচে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 71কে মেলাইন করার একটা মহোৎসব ছিল ইউনূসের আমলে। আহ, এই ক্ষতি আপনার কি মনে হয় যে স্থায়ী ক্ষতি, নাকি এইগুলো তারা চেষ্টা করেছে, পারেনি, এইগুলো সাময়িক তারা একটা বিজয় লাভ করেছে? পাশাপাশি সাম্প্রদায়িকতাবাদের উত্থান, জঙ্গিবাদের উত্থান এবং জঙ্গিবাদী গোষ্ঠীর যে আস্ফালন এখন নানান দিক থেকে জানান দিচ্ছে, এইগুলো কতদূর নিয়ে যাবে আমাদেরকে? না না, এটা যে দেশের জন্য খুবই খারাপ সিগন্যাল একটা, বাংলাদেশের জন্য। এই জিনিসটা তো কেউ টলারেট করবে না, শুধু টলারেট করবে না, আপনার দেশে বিনিয়োগও আসবে না। আপনার দেশে বাইরের বিনিয়োগ বাদ দেন, আমরা নিজেরাও বিনিয়োগ করবো না, মানে লোকাল যারা আছে ডোমেস্টিক, ওরাও করবে না। তো আপনি যাবেন কোথায়, বের হবেন কিভাবে এখান থেকে? গায়ের জোরে আপনি লোকজনের কাছে গিয়ে বলতে পারেন যে তুমি এই ট্যাক্স দাও, ওই ট্যাক্স দাও, তারা নতুন আইন করেছে, এগুলি দিয়ে কোনো কাম হবে না তো। দেশ এইভাবে চলে না, দেশ এইভাবে চলে না। আর প্রবলেম হয়ে গেছে কি, যে এই যে আপনার তারেক সাহেবের যে ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটের মধ্যে কোনো ডেপথ নাই, কোনো ধরনের ডেপথ নাই, কোনো ধরনের আপনার ন্যাশনাল ইস্যুস গুলি রিজলভ করার মতন কোনো কিছু নাই। আপনার জুডিশিয়ারিতে নাই, বোগাস হয়ে গেছে জুডিশিয়ারি একদম টোটালি। সরি, আপনাকে কেউ কন্টেম্প করবে না, বিকজ যে জিনিসটা আছে, লয়ার বলছি আমি, জুডিশিয়ারির মধ্যে কোনো ডেপথ নাই। কনস্টিটিউশনাল ল যেটা আপনার দেশকে ওগুলি বোঝেই না তারা, ওরা বোঝেই না, ওদের মাথার উপর থেকে সব যায়। আমার কথা হচ্ছে যে কোন ইনস্টিটিউশন আপনি, ঠিক আছে, পার্লামেন্ট এত লম্বা সেশন চললো, একটাও ন্যাশনাল ইস্যু নিয়ে কথা হয়েছে এখানে? খালি ঘোষক, আমার এত বেড হসপিটাল দরকার, আমার এত রাস্তা দরকার। আরে জিয়াউর রহমান ওয়াজ সাকসেসফুল বিকজ জিয়াউর রহমান ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, নাম্বার ওয়ান। জিয়াউর রহমান ইন্টেলিজেন্স এজেন্সি, মানে পাকিস্তানের আর্মি ইন্টেলিজেন্সি ছিল, তার মেধা ওয়াজ টোটালি ডিফারেন্ট। সো এই মেধা নিয়ে, যে মেধা আমাদের বর্তমান শাসক গোষ্ঠীর আছে, এই মেধা নিয়ে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। দেশের এটা দুর্ভাগ্য। কথা বলছেন আপনি, জুডিশিয়ারি নিয়ে কথা বলছিলেন, আপনি দেশের ইকোনমিক সিচুয়েশন নিয়ে কথা বলছেন, গ্যাস সেক্টর, ইলেকট্রিসিটি, এনার্জি ইত্যাদিতে অনেক কিছু নিয়ে কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, যে কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাতের মধ্য দিয়ে 5ই আগস্টের সৃষ্টি, শেখ হাসিনার সরকারের পতন, সেই কোটাও তো এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে, এবং যেই ছাত্র সমাজ বিস্ফোরিত হয়েছিল, তার পেছনে যারাই থাকুক না কেন, ছাত্র সমাজ তো সামনে ছিল, তরুণরা সামনে ছিল, সেই ছাত্রদের জন্য, শিক্ষার্থীদের জন্য বা শিক্ষা ব্যবস্থার জন্য তো আমরা বিন্দু পরিমাণ ইতিবাচক কোনো পরিবর্তন দেখলাম না, বরঞ্চ আরো বিভিন্ন ক্ষেত্রে সেটি ধ্বংসের চিহ্ন আমরা দেখলাম। কি বলবেন? না, হবে না তো, বিকজ দেখেন 2018-তে কোটা আন্দোলন শুরু হয়েছিল, যেটা নুরুল হক নূর বউরা করেছিল। হ্যাঁ, ওই কোটা আন্দোলনে একটা ডিসিশন হয়ে গেছিল, কোটা থাকবে না বা এত থাকবে, হোয়াট এভার ডিসিশন ওয়াজ টেকেন। তারপরে দেখেন এরা গিয়ে, এই জুডিশিয়ারির তো প্রবলেমই এইটা, জুডিশিয়ারি তো কিছু বুঝতে চায় না বা বোঝে না, নিজেকে খুব মনে করে যে আমরা সাংঘাতিক ব্যাপার, যা আমরা বুঝি আর পৃথিবীতে কেউ বোঝে না। এই জুডিশিয়ারির জন্যই তো শেখ হাসিনার পতনটা হলো। জুডিশিয়ারি ক্রিয়েটেড দ্য প্রবলেমস। কোটা আন্দোলন তো শেষ হয়ে গেছিল,
কোটার ব্যাপারে তো শেখ হাসিনা হ্যাড গিভেন আ ভার্ডিক্ট যে হবে না, তারপরে বা 5% বা কি একটা বলেছিল মুক্তিযোদ্ধাদের জন্য, তারপরে দেখেন কোর্টে নিয়ে ওরা রিভাইভ করে দিল। আরে হোয়াট আর ইউ টকিং? আপনি কি কেন এটা করতে গেলেন? একজন যাবে কোর্টে, যা ইচ্ছা সে করবে, আর যেখানে আপনার ইন্টারভিন করার কথা সেখানে করেন না, তারপরে গেলে অ্যাপেলেট ডিভিশনের নাটক দেখলেন। এক্ষুনি বসো, তক্ষুনি বসো, বসে হ্যাঁ এটা বাতিল করে দাও। হু ইজ রেসপন্সিবল শেখ হাসিনার এটার জন্য, ফলের জন্য, এই কোটা আন্দোলন নিয়ে? জুডিশিয়ারি তারাই গোলমাল করেছে। তারপরে দেখেন জুডিশিয়ারি যদি 106টা ঠিক করে করত, তাহলে কিন্তু আমাদের এই পজিশন হয় না। মানে এই জিনিসগুলি তো জুডিশিয়ারি তো মনে করে, আমি জানি না কি মনে করে জুডিশিয়ারি। দেয়ার ওকে জুডিশিয়ারির জায়গা থেকে জি জুডিশিয়ারি জায়গা থেকে আমার আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে 2024-এর 5 আগস্টের আগের নানান ধরনের ঘটনায় নিহত আহত যারা হয়েছেন, সেই সব ঘটনাকে কেন্দ্র করে যে মামলাগুলো পরিচালিত হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মামলাগুলো নিয়ে এরই মধ্যে অনেক ধরনের প্রশ্ন অ্যারাইজ করেছে আন্তর্জাতিক মহলে। সেটি হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে ল ফার্ম গুলো রয়েছে, তাদের জায়গা থেকেও নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। এই মামলাগুলোর আসলে ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের নানান ধরনের কার্যকারিতা নিয়ে জি দেখেন, আইসিটিটাকে তো আমি চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে, করেছিলেন, সে খারিজ হয়ে গেছে। হাইকোর্ট আমাকে হারিয়ে দিয়েছে, সামারিলি রিজেক্ট করেছে। এগুলো ওরা বোঝেই না। এই কোর্টস যদি না বোঝে তাহলে কি করবেন? আচ্ছা হারিয়ে দিয়েছে, আমি এখন একটি আপিল ফাইল করব। 106 আমি অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত হেরে গেছি, আমি একটা রিভিউ ফাইল করে দেব। সো আমি তো যেখানে হারছি, আমি অলরেডি একটা কমিশন চেয়েছিলাম ইউনুসের ইনকোয়ারি করার জন্য, হারিয়ে দিল। আর আপনাকে যদি রায় দেখাই, আপনি দেখবেন যে আমি একা আছি, আর সরকারের বা অন্যরা জামাত টামাত সব মিলে সব অ্যাটলিস্ট 50 জন ওইখানে আছে। ওরা কিভাবে অ্যাড্রেস করে কোর্টকে আমাকে রুল না দিলে? সবকিছু হাওয়ায় উড়িয়ে দিয়েছে জুডিশিয়ারি। এই জুডিশিয়ারি বর্তমান যে পরিস্থিতি, এইটাকে আমি স্পষ্ট ভাষায় বলছি যে দিস ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, দিস ইজ নট এ জুডিশিয়ারি যে ইনসাফ দিতে পারবে, দিস ইজ নট এ জুডিশিয়ারি উইচ ক্যান প্রোটেক্ট আওয়ার কান্ট্রি। আমার শেষ প্রশ্ন, যারা পেছন থেকে খেলছিল 2024-এর এই আন্দোলনে, সেটি সরাসরি বলে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসন, তাদের খেলা কি এখনো চলমান, নাকি তাদের খেলায় কোনো পরিবর্তন এসেছে কৌশলে? না না, তাদের খেলা চলমান, ওদের খেলা সবসময় চলমান থাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনাকে বলি, ওদের এইসব দেশে চলে। ধরেন আমি জানি there are স্পেশাল এজেন্টস, বাঙালি স্পেশাল এজেন্টস, ওদের কাজ বাংলাদেশে না, সিআইএর স্পেশাল এজেন্টস কাজ করছে। তারা কাজ করে হয়তো মায়ানমারে, তারা কাজ করে অন্য দেশে। এইখানে অন্য দেশের হয়তো কেউ এইখানে কোনো চাকরি করছে, হয়তো কোনো ইন্টারন্যাশনাল মাল্টি ন্যাশনাল এসে চাকরি করছে, বাট বেসিক্যালি হি ইজ ওয়ার্কিং ফর দ্য সিআইএ। কিভাবে কি করা যায়, এইটা তো ওদের চলমান প্রক্রিয়া, এটা থাকবে। এটার থেকে আপনার বের হওয়ার কিছু নাই। এটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিসকে সজাগ থাকতে হবে। তাহলে ইমিডিয়েট রেজাল্ট কি, মানে এরপরে কি হতে যাচ্ছে বা কি হতে পারে? অনেক কিছু তো ঘটলো, আমরা দেখলাম 2 বছর ধরে। এখন এইখানে যা ঘটবে, শেখ হাসিনার আসা যাওয়া যাই আছে, দিস উইল বি ডিসাইডেড বাই ইন্ডিয়া। আমেরিকানস উইল ডিসাইডেড, কিন্তু ইন্ডিয়া যা বলবে ওইভাবেই হবে। ইন্ডিয়ার উপরে ছেড়ে দিয়েছে তারা। আর কিছু বুঝতেই পারছেন, সার্জিও গোরের ভিজিট, ক্যান্সেলেশন অফ দ্য ডিনার, তারপরে যাদের সাথে দেখা করেছে এর মধ্যে জামাতের সাথে দেখা করে নাই, শিবির বা এদের সাথে দেখা করে নাই, তো এই আপনি সাবের চৌধুরীর সাথে দেখা করেছে, তারপরে গিয়ে দেখা করেছে আমাদের ত্রিবেদীর সাথে। তো বুঝতে পারছেন এইখানে গেম চলছে, আর এটা এই সরকারের ফেভারে গেম চলছে না। তাহলে সরকার কি বুঝতে পারছে না? মানে নিশ্চয়ই তাদের মধ্যে তো অনেক বুদ্ধিজীবী রয়েছেন, নীতি নির্ধারক রয়েছেন, তারা কি কোন ধরনের বিপদে উপলব্ধি করতে পারছে? সরকারি খালি ইয়েস স্যার আছে,
আচ্ছা, Yes, sir. তার মানে And শেষমেশ- this Sarkar is surrounded by the American, by the English, যারা ইংল্যান্ডে লন্ডনে ওনার আশেপাশে ছিলেন, ওরাই এটাকে চালাচ্ছেন। সো হুম, it's bad day for the সরকার। তার মানে payback করতে হবে তারেক রহমান সাহেব এবং পুরো দলকে। মনে হচ্ছে। দেখা যাক কি হয়, আমরা সামনের দিনগুলোর দিকে অবশ্যই নজর দেশের রাখবো। জন্য দোয়া করতে হবে। দেশের যে পরিস্থিতি আছে, দেশের জন্য দোয়া করতে হবে, খুব খারাপ অবস্থা। তো ভালো থাকবেন। মুহসিন রশিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।